বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা আছো তোমাদের জন্য আজকে আমি একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো তোমাদের জন্য আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর একটি ক্লাস উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর আমি হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছিলাম। এর আগে আমি এই চ্যাপ্টারের উপর 4টি ক্লাস নিয়েছি। এটার উপর আজ এই চ্যাপ্টারের উপর আমার পঞ্চম ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমাদের এর আগে আমি বিগত ক্লাসে আমি লেনদেনগুলো কিভাবে চিহ্নিত করতে হয়, তারপর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে পরিপূর্ণ একটি অঙ্ক করে দেবো, যেটা বিভিন্ন বোর্ডে এসেছিল। তো আজকে যে অঙ্কটা আমি করাবো সেটা 2018 সালে এসেছিল রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ডে। তো তোমরা 2018 সালের অঙ্কটি সামনে নিয়ে বসো। তো শিক্ষার্থীরা, যাদের কাছে অঙ্কটি নেই তাদের জন্য আমি একটু পরে বলে দিচ্ছি। জনাব রহিম মিয়া 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। মানে রহিম মিয়া নামে একজন ব্যক্তি, তিনি 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা আর 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। তো এগুলো মানে নগদ টাকা এবং আসবাবপত্র দুটো জিনিস নিয়ে উনি কারবার শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। তো উক্ত মাসে জানুয়ারি মাসে তার কী কী লেনদেন ছিল আমরা একটু দেখে নিই। জানুয়ারির 3 তারিখে ছিল মাসিক 12,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হলো। তো মাসিক 12,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ করলো। তো এই যে কর্মচারী নিয়োগ করলো তাকে কিন্তু বেতন দেওয়া হয়নি, তাকে শুধু নিয়োগ দেওয়া হয়েছে। মানে অনেকে হয়তো ভাবতে পারে যে 12,000 টাকার কথা উল্লেখ আছে, মানে তার বেতনটা এখানে উল্লেখ করে দিয়েছে যে মাসিক 12,000 টাকায় বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, কিন্তু তাকে মাত্র নিয়োগ দেওয়া হয়েছে, এখনো তাকে বেতন দেওয়া হয়নি। তার মানে কি, ব্যবসায়ের আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি এখানে। তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু লেনদেন নয়। তোমাদেরকে তো এর আগের ক্লাসে আমি বিগত 2-3 দিন আমি লেনদেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে লেনদেন কিভাবে আমরা চিনব। তো আমরা জেনেছিলাম যে যেসব ঘটনাগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে না এবং যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় সেগুলো হচ্ছে লেনদেন নয়। তো এখানে মানে এটা কিন্তু ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি, যেহেতু তাকে এখনো বেতন পরিশোধ করা হয়নি। আচ্ছা, এরপরে আসো 8 তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। তাহলে এটা কিন্তু লেনদেন, কারণ এটা অর্থের মাপকাঠিতেও পরিমাপযোগ্য, আবার ব্যবসায়ের আর্থিক অবস্থারও কিন্তু পরিবর্তন ঘটিয়েছে। মানে নগদে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। আচ্ছা, এরপরে বলছে যে ধারে পণ্য ক্রয় করা হলো জানুয়ারির 15 তারিখে 10,000 টাকা। তাহলে এটাও একটা লেনদেন, এটাও ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এরপর জানুয়ারির 20 তারিখে বলেছে আলিমের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে এই যে আলিমের নিকট পণ্য বিক্রয় করলো, তার মানে কি বাকিতে পণ্য বিক্রয় করলো, যেহেতু এখানে নগদে কিনা বাকিতে সেটা কিন্তু বলা নাই। মানে নগদে বিক্রয় করলো না বাকিতে বিক্রয় করলো কিছুই বলা নাই, শুধু বলা আছে আলিমের নিকট পণ্য বিক্রয় করা হলো। তার মানে দেনাদারের নাম যেহেতু উল্লেখ করা আছে, তার মানে এটা বাকিতে বিক্রয় বোঝা যাচ্ছে, আর নগদ কথাটা যেহেতু এখানে নাই। আচ্ছা, এটা তাহলে লেনদেন। এরপর 25 তারিখে বলা হয়েছে নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া জীবন বীমা প্রিমিয়াম প্রদান করেন 500 টাকা। তো জীবন বীমা প্রিমিয়ামটা যদি ব্যবসায়িক তহবিল থেকে প্রদান করতো তাহলে কিন্তু এটা লেনদেন হতো, কিন্তু যেহেতু বলেছে যে মালিক তার নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করেন 500 টাকা। তো মালিকের কোনো ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে প্রদান করে তাহলে সেটা লেনদেন, কিন্তু মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা হয় তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না। তাহলে এটা আমরা বলবো যে এটা লেনদেন নয়, কারণ কি এটা মালিকের একটা ব্যক্তিগত খরচ, আর সেটা তার ব্যক্তিগত তহবিল থেকেই কিন্তু মানে প্রদান করা হয়েছে। তো এটা লেনদেন নয়, এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। আচ্ছা, এরপর সবার শেষে 30 তারিখে দেওয়া আছে কর্মচারীর বেতন প্রদান 12,000 টাকা। তাহলে কর্মচারীকে যে বেতন প্রদান করলো 12,000 টাকা, এটা কিন্তু লেনদেন, কারণ এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। তো আমাদেরকে প্রথমে কি করতে বলেছে আমরা দেখি। বলেছে যে কতে যে সকল ঘটনা লেনদেন নয় এমন ঘটনার মোট টাকার পরিমাণ গণনা সহ নির্ণয় করো। তাহলে আমরা যেসব ঘটনা লেনদেন নয় সেগুলো মোট টাকার পরিমাণ গণনা সহ আমরা নির্ণয় করব। যেসব ঘটনা
লেনদেন নয় সেগুলো তাহলে আমরা যেগুলো ঘটনা লেনদেন নয় সেগুলো আমরা তারিখ সহ টাকার পরিমাণটা আমরা বের করব। তো প্রথমে আমাদের 3 তারিখে ছিল জানুয়ারি 3 তারিখ 2017 সাল। জানুয়ারি 3 তারিখে ছিল আমাদের যে মাসিক 12,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। 12,000 টাকা বেতনের তাহলে এটা 12,000 টাকা। আচ্ছা, আরেকটা ছিল আমাদের 25 তারিখে নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো 500। তাহলে জানুয়ারির 25 নিজস্ব তহবিল থেকে তাহলে শিক্ষার্থীরা আমাদের এই 500 আর 12,000 তাহলে 12,500 এটাই কিন্তু আমাদের হচ্ছে কি যে লেনদেন নয় এমন টাকার পরিমাণ নির্ণয়। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের খ নম্বরে কি বলেছিল। খ নম্বরে বলেছিল যে যে সকল ঘটনার লেনদেন সেগুলো হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করে দেখাও। তাহলে আমরা এটা বুঝে দিলি খ নম্বরটা আমরা শুরু করি। তাহলে খ নম্বরে বলেছে আধুনিক পদ্ধতিতে হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস। আধুনিক পদ্ধতিতে তাহলে আমরা হিসাব খাত উল্লেখ করে আধুনিক পদ্ধতিতে আমরা শ্রেণীবিন্যাস করব। তো আধুনিক পদ্ধতিতে যখন আমরা শ্রেণীবিন্যাস করব তখন আমরা একটা ছকের মাধ্যমে করে নেই। ফার্স্টে আমরা ছকে লিখব তারিখ, এরপর লিখব সংশ্লিষ্ট হিসাব খাত, এরপর লিখব হিসাবের শ্রেণী আধুনিক পদ্ধতি, তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি আমাদের কি কি লেনদেন ছিল। আমাদের 2017 সালের জানুয়ারির 1 তারিখে আমাদের লেনদেন ছিল হচ্ছে আমাদের নগদ টাকা আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল। তাহলে এটার সাথে নগদান হিসাবটা কিন্তু সম্পর্কযুক্ত। আর আরেকটা ছিল কি আমাদের আসবাবপত্র হিসাব, আর এটা ছিল আমাদের মূলধন হিসাব।
আমাদের একদম শুরুতে জানুয়ারির 1 তারিখে আমাদের নগদ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। তো এটার সাথে আমাদের সংশ্লিষ্ট হিসাব খাত হচ্ছে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, মূলধন হিসাব, এই 3টা হিসাব খাত জড়িত। আর এগুলোকে যদি আমরা শ্রেণী ভাগ করতে চাই তাহলে আমাদের নগদান হিসাব হচ্ছে সম্পদ আধুনিক পদ্ধতিতে, আর আসবাবপত্রটাও সম্পদ, আর এটা হচ্ছে আমাদের মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এটা একটা শেষ হলো আমাদের। এরপর আমরা দেখি আমাদের জানুয়ারির 8 তারিখে আমাদের কত ছিল। 8 তারিখে ছিল নগদে ক্রয় করা হলো, তাহলে এখানে ক্রয় আর নগদান হিসাব, ক্রয় হিসাব আর নগদান হিসাব, দুইটা হিসাব খাত জড়িত। তো প্রতিটা লেনদেনের সাথে কি কি হিসাব খাত জড়িত সেটা আমরা বের করছি। তাহলে এটার সাথে এই দুইটা হিসাব খাত জড়িত। তো ক্রয়টা কি? ক্রয়টা হচ্ছে আমাদের ব্যয়, আর নগদান হিসাব আমাদের কি? সম্পদ। আচ্ছা, এরপরে ছিল আমাদের 15 তারিখে। 15 তারিখে আমাদের ছিল ধারের ক্রয়। তাহলে আমাদের ক্রয় আর আমাদের কি হবে? এখানে প্রদেয় হিসাব, দুইটা হিসাব জড়িত, প্রদেয় হিসাব। তো ক্রয়টা হচ্ছে ব্যয় আর প্রদেয় হিসাবটা হচ্ছে দায়। তো শিক্ষার্থীরা এখানে দেখো, আমাদের যখন নগদে ক্রয় করা হয়েছিল ক্রয় আর নগদান হিসাব, দুইটা হিসাব খাত জড়িত ছিল। আর ধারে যখন ক্রয় করা হলো ক্রয় আর প্রদেয় হিসাব, এই দুইটা হিসাব খাত জড়িত। তো ক্রয় ছিল হচ্ছে ব্যয় আর নগদান হিসাব ছিল সম্পদ। আর এখানে ছিল ক্রয় হিসাবটা আমাদের কি? ক্রয় হিসাবটা ব্যয়, আর আমাদের প্রদেয় হিসাবটা যেটাকে আমরা আগে পাওনাদার বলতাম সেটা এখন প্রদেয় হিসাব আধুনিক পদ্ধতিতে, তাহলে এটা দায়। আচ্ছা, এরপরে আমাদের ছিল 20 তারিখে যে আলিমের নিকট পণ্য বিক্রয় করা হলো। তাহলে ধারে বিক্রয়ের সময় আমাদের কি কি হিসাব খাত জড়িত থাকে? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবটা আমাদের কি? সম্পদ। আর আমাদের আরেকটা ছিল কি? বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এটা হচ্ছে আমাদের আয়। তাহলে আমরা হিসাব খাতগুলো লিখতেছি, আর এখানে লিখছি হচ্ছে হিসাবের শ্রেণীগুলি। আমরা মানে প্রত্যেকটা হিসাবকে আমরা কি কি শ্রেণীতে দেখাবো সেটা। আচ্ছা, এরপর সবার শেষে আমাদের ছিল কি? বেতন প্রদান করা হলো। তাহলে 30 তারিখে বেতন প্রদান করলে আমাদের দুইটা হিসাব খাত জড়িত, বেতন আর নগদান হিসাব। তাহলে বেতনটা আমাদের কি? ব্যয়, আর আমাদের নগদান হিসাব হচ্ছে সম্পদ। তাহলে শিক্ষার্থীরা আমাদের এই ছিল আমাদের হিসাব খাত উল্লেখ করে লেনদেনগুলোর শ্রেণী বিভাগ। আচ্ছা, এরপর আমি গণনাটা একটু তোমাদেরকে করে দেখাচ্ছি। গণনায় আমাদেরকে বলেছে চলমান যে পদ্ধতিতে খতিয়ান তৈরি করতে। তো গ নম্বরে আমাদের ছিল যে চলমান জের ছকে নগদান হিসাব আর মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা চলমান জের ছকে দুইটা হিসাব আমরা প্রস্তুত করি। তাহলে আমরা ফার্স্টে নগদান হিসাব, তাহলে চলমান জের পদ্ধতিতে আমাদের ছকটা হবে এরকম খতিয়ান হিসাবের ছক। তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যেটা আমরা ডেবিট জেড, ক্রেডিট জেড। তাহলে এই কয়টা ছক হবে। তো আমাদের 2017 সালের জানুয়ারির 1 তারিখে আমাদের কি ছিল? যে 1 লক্ষ টাকা নগদ
টাকা নিয়ে ব্যবসা শুরু করলো আর আসবাবপত্র নিয়ে, তাহলে আমাদের এখানে মূলধন হিসাব লিখবো আমরা। যেহেতু আমাদের জাবেদাটা আমরা কিভাবে করব, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে আমরা লিখবো হচ্ছে মূলধন হিসাব, যেহেতু আমরা নগদান হিসাব তৈরি করছি। তো আমাদের মানে নগদান হিসাব ছিল কি আমাদের ডেবিট 1 লক্ষ টাকা। তাহলে এটা ডেবিট দিকে আমরা লিখে দিই। আর আমাদের ছিল কত 8 তারিখে, জানুয়ারির 8 তারিখে ছিল নগদে ক্রয়, তাহলে আমরা ক্রয় হিসাব টাকাটা হবে 30,000 টাকা। তখন নগদান হিসাব ক্রেডিট হয়েছিল, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হয়েছিল, সেজন্য আমরা ক্রয় হিসাব লিখে টাকাটা লিখবো ক্রেডিট দিকে। আচ্ছা, এরপরে আমাদের ছিল হচ্ছে 30 তারিখে বেতন প্রদান, তাহলে বেতন হিসাব, বেতন ছিল হচ্ছে 12,000 টাকা। তো আমাদের প্রথমে ছিল ডেবিট যে 1 লক্ষ টাকা, এটার সাথে এটা থেকে আমরা ক্রেডিট 30,000 টাকা বাদ দিব, বাদ দেওয়ার ফলে আমাদের থাকবে হচ্ছে 70,000। আর এটা থেকে আবার 12,000 টাকা বাদ দিলে থাকবে 58,000। তাহলে এটাই হচ্ছে আমাদের জের। তাহলে এখানে আমরা ক্লোজ করে দিই, এটা ডেবিট জের বের হলো আমাদের। আচ্ছা, এরপরে আমাদের এটা আমি মুছে দিয়ে আমি তোমাদেরকে মূলধন হিসাবটা দেখে দিই একটু। আমাদের 2 নম্বরটা ছিল কি মূলধন হিসাব, তাইলে তো মূলধন হিসাবে আমাদের কি কি আসবে দেখো, আমাদের নগদ টাকা আর আসবাবপত্র নিয়ে জানুয়ারির 1 তারিখে করেছিল, তাহলে আমাদের এখানে নগদান হিসাব আর আসবাবপত্র হিসাব। তো নগদান হিসাব আমাদের এগুলো সবই মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছিল, তাই আমরা 1 লক্ষ টাকা নগদান হিসাবে ক্রেডিট করলাম আর 50,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিট করলাম। তাহলে এদিকে ক্রেডিট ব্যালেন্স ছিল 1 লক্ষ আর 50,000 যোগ হওয়ার পরে 1,50,000 টাকা। তাহলে আমাদের এই পর্যন্তই অঙ্কটা। তো তোমরা এগুলো অঙ্কগুলো সেম নিয়মে যে অঙ্কগুলো এগুলো বাসায় ট্রাই করবে। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।